আমরা ই দিয়ে আজকে 3 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম। আমরা অলরেডি ই দিয়ে 2বার 10-20টা বা 22টার মতো শব্দ পড়েছি। আজকে আরো কিছু পড়বো এবং আমাদের আগের যে ব্যাচ, যেটা জিকে ইংলিশ ব্যাচ 1 ছিল অ্যাকচুয়ালি, সেখানে ই দিয়ে আমি দেখলাম যে আমি দুটোই ক্লাস নিয়েছি। তবে এবার যেহেতু তোমাদের সময় আছে, অ্যাডমিশন হতে আরও অনেক দেরি আছে, তাই এবার আরও বেশি আমরা পড়বো। ই এর উপরে আমরা আরও 2-3 দিন ক্লাস নিব, ঠিক আছে? কারণ এ বি সি ডি ই প্রথমের দিকেই কিন্তু অনেকগুলো শব্দার্থ। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। আমরা ই দিয়ে প্রথম যেটা পড়বো সেটা হলো, আজকে কত নাম্বার, আমি 1 নাম্বার থেকে দিই, ঠিক আছে? আগেরটার সাথে তোমরা নাম্বারিং করো। তো প্রথমে আসি এডিফিকেশন। এডিফিকেশন তো বোঝাই যাচ্ছে নামের শেষে সন আছে, সো এটা একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে এর মানে কি? তোমরা এই ফিকেশন শব্দটা বায়োলজিতে পড়েছো, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার আছো বা সেকেন্ড ইয়ার, এমনকি ফার্স্ট ইয়ারেরও জানার কথা। যেমন ক্লাস 9-10-এ তোমরা পড়েছো স্যাপোনিফিকেশন, এছাড়া আছে অসিফিকেশন, এছাড়া আছে শৈবাল ছত্রাকে ফ্রুকটিফিকেশন। তো জেনেসিস মানে যেমন তৈরি করার প্রক্রিয়া, এই ফিকেশন মানে হচ্ছে জেনেসিস, অর্থাৎ তৈরির প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে স্যাপোনিফিকেশন হচ্ছে সাবান তৈরির প্রক্রিয়া, অসিফিকেশন হচ্ছে অস্থি তৈরির প্রক্রিয়া, ফ্রুকটিফিকেশন হচ্ছে অ্যাগারিকাসের ফ্রুট বডি তৈরির প্রক্রিয়া। এরকম আরো অনেকগুলো ফিকেশন আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হচ্ছে এডিফিকেশন কি? তাহলে এডিটাকে তুমি এভাবে এডু, এটা ভাবো, বুঝতেই পারছো? অর্থাৎ এডুকেশন প্লাস ফিকেশন। তো আমরা জানি যে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, তাহলে শিক্ষা তৈরির প্রক্রিয়া। সো ব্যাপারটা কিন্তু এরকমই, অর্থাৎ শিক্ষিত হওয়ার প্রক্রিয়া, বা আমরা যদি এভাবে বলি যে জ্ঞান আহরণের প্রক্রিয়া বা জ্ঞান উৎকর্ষের প্রক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে এডিফিকেশন মানে হচ্ছে, এডি মানে শিক্ষা, অর্থাৎ শিক্ষা দিয়ে জ্ঞান উন্নতির প্রক্রিয়া, সেটাই হচ্ছে এডিফিকেশন। এবং এটাকে যদি আমি ভার্ব করি তাহলে হয়ে যাচ্ছে এডিফাই। এডিফাই, যার সিনোনিম হিসেবে আমি বলতে পারি টিস। তাহলে এটা যদি নাউন হয় আর এটা যদি ভার্ব হয়, তাহলে এডিফাই মানে হচ্ছে শিক্ষা দেওয়ার প্রক্রিয়া বা শিক্ষা দেওয়া, যেটা অ্যাকচুয়ালি টিস, আর এটাকে নাউন করলে হবে এডিফিকেশন। সো আশা করি বুঝতে পারছো। তাহলে এর বাংলাটা তোমরা এভাবে লিখে নিতে পারো, জ্ঞানোন্নতি, অথবা লিখে নিতে পারো জ্ঞানোন্নতি, মানে জ্ঞান উন্নতি, অথবা মানসিক ও নৈতিক উৎকর্ষ। সহজ কথা, জ্ঞান আহরণ করে মানসিক নৈতিক দিক দিয়ে সে আরো কি হলো, উৎকৃষ্ট হলো। এই প্রক্রিয়াটাই হচ্ছে এডিফিকেশন। ওকে, তাহলে বইয়ে কিছু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে এই এডিফিকেশনের, আমি কয়েকটা লিখে দিই। তাহলে এর একটা সিনোনিম হতে পারে এরকম। সো মানসিক থেকে আমরা বলতে পারি মেন্টাল, ও অ্যান্ড নৈতিক মোরাল, উৎকর্ষ মানে ইমপ্রুভমেন্ট। তাহলে মেন্টাল অ্যান্ড মোরাল ইমপ্রুভমেন্ট, এটাই হচ্ছে মূলত এডিফিকেশন। তাহলে এটা আরেকটা সিনোনিম হতে পারে এরকম। আমরা জানি এলিভেটর, নাম শুনেছো তোমরা? এলিভেটর, ওই যে লিফটকে কি বলি আমরা? এলিভেটর, কারণ লিফটের সাহায্যে কি কোনো কিছু এলিভেট করা যায়, উপরে তোলা যায়। সো আমাদের একটা পেশিও আছে এলিভেটর পেশি, যে পেশিটা কি করে, এলিভেট করে, উপরে তোলে ম্যান্ডিবলকে, যার নাম হচ্ছে ম্যাসেটর। এগুলো তোমরা বায়োলজিতে পড়বা। তো যেহেতু এটা এডিফিকেশন নাউন, তাহলে সিনোনিম হিসেবে আমি বলতে পারি এলিভেশন। আবার লিফট যেটা,
সো লিফটের কাজ তো লিফটিং, রাইট? এখন লিফট নর্মালি কি করে, উপরে ওঠায় নিচেও নামায়। তো এখানে যেহেতু উৎকর্ষের কথা বলেছে, তাহলে এর আরেকটা সিনোনিম হতে পারে আপলিফটিং। এর আরেকটা সিনোনিম কি হতে পারে, আপলিফটিং। এবং এই এডিফিকেশন পড়া মানে এডিফাই হয়ে গেল, সেটাকে আমি আর আলাদা কোনো 2 নাম্বার দিচ্ছি না, সেটাকে আমি আর আলাদা 2 নাম্বার দিচ্ছি না। আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, তোমাদের কমেন্টস গুলো একটু পড়ি। কতখানি ফাঁকা রাখবো? থ্রাইভ হবে নাই, বুঝি নাই, থ্রাইভ হবে কি? আচ্ছা, তাহলে আমরা একটা শব্দ আজকে শিখলাম, একটু জুম করব নাকি? আচ্ছা, 2 নাম্বার যে শব্দটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে ইফেমিনেট। ইফেমিনেট। তো এই ওয়ার্ডের অর্থ জানার জন্য আমাকে এই জায়গাতে একটু চোখ দিতে হবে। আমরা সবাই জানি ম্যাসকুলিন মানে হচ্ছে পুংজেন্ডার আর ফ্যামিনিন হচ্ছে স্ত্রী। তাহলে এখানে এই ফ্যামিনিন বা ফ্যামিন কথাটা আছে, মানে স্ত্রী বিষয়টা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ইফেমিনেট কথাটার অর্থ কি? সো বইয়ে যেটা দেওয়া আছে ইফেমিনেট অর্থ হচ্ছে দুর্বল। প্রশ্ন হচ্ছে এটার সাথে এটার সম্পর্কটা কি? সো নর্মালি মনে করো এটা একটা পুরুষ, কিন্তু এই পুরুষের গাঁট নাই। সো গাঁট নাই মানে আবার ভাইবো না যে অন্ত্রতন্ত্র নাই। মাঝে মধ্যে বলি না যে ধরো কেউ একজন অন্যায় করছে বা পুরুষের প্রতিবাদ করার কথা, কিন্তু এই পুরুষটা ভেতর ডিম কোনো প্রতিবাদ করছে না। আমরা মাঝে মধ্যে বলি না যে তোর তো কোনো সাহসী নাই, তুই তো কাপুরুষ, মানে তুই একদম পুরুষই না, তুই কাপুরুষ এবং তুই চুরি পইরা বসে থাক। অর্থাৎ চুরি পইরা বসে থাক মানে বোঝাতে চাচ্ছে মেয়েরা চুরি পরে। তো যদিও এখনকার মেয়েরা দুর্বল না, মেয়েরাও সবল, বাট নর্মালি সমাজে কি যে মেয়েদেরকে একটু দুর্বল ভাবা হয়, ছেলেদেরকে সবল ভাবা হয়। এ কারণেই তো বলে যে তুই চুরি শাড়ি পইরা বসে থাক, তোর লুঙ্গি পরতে হবে না, শাড়ি পইরা থাক। তাহলে যে পুরুষটা একটু মেয়েলি স্বভাবের, অর্থাৎ মেয়েদের বৈশিষ্ট্য আছে, সো মেয়েলি বলতে বোঝাচ্ছে যে একটু দুর্বল বা সাহসী না বা কাপুরুষ, সেটাই হচ্ছে ইফেমিনেট। বুঝতে পারছো? এই সেন্সে কিন্তু এটাকে দুর্বল বলা হয়েছে। এবং তাহলে এর আরেকটা অর্থ এভাবে হতে পারে পৌরসহীন। পৌরসহীন না পুরুষহীন আমি জানি না ভাই, এত বাংলা পারি না, এই জন্য তো বাংলার উপর কোনো ক্লাস নেই না। মনে হয় যেহেতু পুরুষ, পৌরুষহীন হবে দেখা নিও, বা আমি বলতে পারি মেলি। মেলি তাহলে ম্যান মানে যদি হয় পুরুষ, তাহলে এর ব্যবহারটা ম্যানের মতো না, অর্থাৎ ম্যানলি না, এ হচ্ছে আনম্যানলি। এ হচ্ছে তাহলে সিনোনিম। ইফেমিনেটের একটা সিনোনিম হতে পারে আনম্যানলি, অথবা উমেনের মতো, তাই না? উইমেনের মতো, উইমেনিশ, এরকমই হতে পারে। তাহলে ম্যানের মতো না, তাই আনম্যানলি অথবা উইমেনিশ। ওকে। আর যেহেতু দুর্বল বললাম, তাহলে দুর্বল থেকে আরেকটা সিনোনিম হতে পারে উইক। দুর্বল থেকে আরেকটা কি হতে পারে? উইক। আর ইফেমিনিন থেকে ফেমিনিন হতে পারে, যেহেতু ওটা স্ত্রী, এত কিছু লাগবে না। মেইনলি পরোক্ষভাবে এটাকে দুর্বল বলতে বোঝায়, তাই এইটাই তোমরা একটু মাথায় রাখো। ঠিক আছে, তাহলে এর অ্যান্টোনিম কি হবে ভাইয়া? এর অ্যান্টোনিম হবে আনম্যানলির অ্যান্টোনিম কি হচ্ছে? ম্যানলি। উইকের অ্যান্টোনিম কি হচ্ছে? স্ট্রং। সো এগুলো তোমাদেরকে আশা করি কোনো প্যারা দিবে না, সো এইটার অর্থ জানলেই হবে। ঠিক আছে, ওকে, এটা বুঝছো কিনা জানাও। সো আমাদের 2টা শেষ, আশা করি বুঝতে পারবা। আমি এডিফিকেশনের অ্যান্টোনিম লিখে দেই নাই। এডিফিকেশন 1 নম্বরের অ্যান্টোনিমটা লিখে দেই নাই, তার অ্যান্টোনিমটা লিখে রাখো। তাহলে এডিফিকেশন মানে যদি হয় উৎকর্ষ সাধন বা নৈতিক উৎকর্ষের কথা বলছে, নৈতিক উৎকর্ষের কথা, তাহলে কারো যদি নৈতিকতা না থাকে, নৈতিকতা যদি কেউ বিসর্জন দেয়, তখনই কিন্তু সে অন্যায় করবে, করাপশন করবে, তাই না? এবং সে ধীরে ধীরে ডিটারিওরেট করবে, মানে ধ্বংসের দিকে চলে যাবে, কারণ সে তো করাপ্টেড।
সো এ কারণে এডিফিকেশনের একটা অ্যান্টোনিম হতে পারে করাপশন এবং ওই যে ডিটারিওরেট করবে। সো যেহেতু নাউন, তাই আমরা সন ব্যাপারটা লাগাবো, বা নাউন হতে যা যা লাগে, ডিটারিওরেশন। ঠিক আছে, সো এই দুইটা অ্যান্টোনিম হবে 1 নম্বরের। আশা করি লিখে ফেলেছো। চলে আসি আমরা আমাদের আজকের দিয়ে 3 নাম্বার যে সিনোনিম সেটা। আমি আর কমেন্ট করছি না, আমার বিশ্বাস বুঝতে পারছো কঠিন কিছু না। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইফিউসিভ। প্রশ্ন হচ্ছে এই ইফিউসিভ কথাটার অর্থ কি। সো আমি তোমাদেরকে ইফিউসিভের একটা নাউন বলে দিই, সেটা হলো ইফিউশন। প্রশ্ন হচ্ছে ইফিউশন মানে কি। আমি ভুলে গেছি তোমাদের পড়াইছি কিনা, তবে তোমরা 5ম চ্যাপ্টারে শ্বসন ও শ্বাসক্রিয়ায় হয় এই চ্যাপ্টারে ওই যে ধূমপান করলে কি হয়, সেখানে একটা টার্ম তোমরা পাবে এরকম, সেটা হলো প্লুরাল ইফিউশন। এটা ডাক্তারি টার্ম, সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। প্রশ্ন হচ্ছে প্লুরাল ইফিউশন মানে কি আসলে। তো মনে করো এটা হচ্ছে মানুষের ফুসফুস, যেটাকে আমরা ইংরেজিতে লাংস বলি। সো এটা হচ্ছে মানুষের ফুসফুস, এবং এই ফুসফুসের যে পর্দা, সেই পর্দাটাকে আমরা বলি প্লুরা, বা কেউ বলে প্লিউরা। ঠিক আছে, তো কোনো কারণে যদি টিবি, যক্ষা বা আরো বিভিন্ন রোগে ফুসফুসের এই প্লুরা আছে না, সো প্লুরার তো আবার 2টা লেয়ার আছে ভাইয়া। তো এই ফুসফুসের প্লুরার এই 2টা লেয়ারের মাঝে পানি জমে। কি জমে? পানি জমে। সো যদি প্লুরার এই 2 স্তরের মাঝখানে অনেক বেশি পানি জমে, তখনই সেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। সো নর্মালি এই 2টার মাঝখানে হালকা ফ্লুইড থাকে, হ্যাঁ, কিন্তু যখন এটা অনেক বেশি পানি জমে যায়, তখনই এটাকে আমরা বলি ইফিউশন। তাহলে ইফিউশন কখন বলি? যখন অনেক বেশি পানি জমে যায়। তো সেই ইফিউশন থেকে এসেছে ইফিউসিভ, অর্থাৎ প্রচুর। মানে যখন অনেক বেশি পানি জমে যায়, সেটাকে যদি আমরা বলি ইফিউশন, তাহলে ইফিউসিভ মানে কি? অনেক বেশি বা প্রচুর, এরকম টাইপেরই তো বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইফিউসিভ বলতে আমরা বোঝাবো প্রচুর। এবং এরকম যদি রোগীর পানি জমে, তাহলে এই যে এদিক দিয়ে নিডেল ঢোকায় পানি বের করতে হয়। কত যে করতাম আগে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ভাই ইফিউসিভ। তাহলে ইফিউসিভের অর্থ হচ্ছে প্রচুর। এতটুকু মনে রাখো, তাহলেই হবে। যার আর একটা ভালো সিনোনিম হতে পারে প্রফিউজ। সো প্রফিউজ, যখন আবার আমরা পি দিয়ে সিনোনিম অ্যান্টোনিম পড়বো, তখন আবার এই শব্দটা নিয়ে পড়বো। সো প্রফিউজ মানে কি? অনেক বেশি, প্রচুর। তাহলে ইফিউসিভের একটা অ্যান্টোনিম কি হতে পারে? স্ক্যান্টি। আমরা জানি স্ক্যান্টি মানে কি? কম বা সীমাবদ্ধতা বা স্বল্পতা। তাহলে এই হচ্ছে ইফিউসিভ। তাহলে আমাদের আজকের 3টা ওয়ার্ড হয়ে গেল। এবার আসা যাক 4 নাম্বার ওয়ার্ড। তাহলে আমি এটা মুছে ফেলি। আশা করি এটা তোমাদের লেখা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা 4 নাম্বার যে ওয়ার্ডটা পড়বো দিয়ে, সেটা হচ্ছে ইজেক্ট। একটু জানাও তো ইজেক্ট এটা পড়াইছি কিনা একটু জানাও, দেখি কার কেমন মনে আছে। ছেলেমেয়েরা একটু জানাও কমেন্ট করে। হ্যাঁ, ধূমপান করলে ক্যান্সার হয়, এর ফলে ধীরে ধীরে পানি জমে। ভাইয়া, তুমি যদি ভাইয়া ভাবো রিক্সাওয়ালার মতো ধূমপান করলে বাতাস ঢোকে, পানি কেমনে জমে, তাহলে আমার কিছু করার নাই। ইফিউসিভের সিনোনিম প্রফিউজ। আচ্ছা, মিয়াজউদ্দিন বলছে ইজেক্ট, রিজেক্ট। আচ্ছা, পড়ার নাই, আমি যে পড়াই নাই, কিন্তু মিয়াজউদ্দিন বা আরো অনেকেই খুব সুন্দর কথাই বলছে যে ইজেক্টটা আমরা মনে রাখবো, এর সামনে আর দিলে কি হয়? রিজেক্ট। তো আমরা সবাই জানি রিজেক্ট। তো কাউকে রিজেক্ট করা মানে কি? যে তুমি রিজেক্টেড মানে কি? তাকে বাতিল করা হলো। সো এক্স্যাক্টলি তাই, যাহাই রিজেক্ট তাহাই ইজেক্ট। মনে থাকবে, রিজেক্ট ইজেক্ট, এভাবেই মনে রাখবা। তাহলে মনে রাখবা, যাহাই রিজেক্ট তাহাই ইজেক্ট। তো ইজেক্ট কথাটার অর্থ হচ্ছে বাইর করে দেওয়া বা বের করে দেওয়া, বা উচ্ছেদ করা। তবে একটা জিনিস মাথায় রাখো,
রিজেক্ট মানে জিনিসটাকে আমি রিজেক্ট করলাম, কিন্তু ইজেক্ট মানে একদম জিনিসটাকে বের করে দিলাম, অর্থাৎ রিজেক্ট করে সেটাকে উচ্ছেদ করলাম যে না এই জায়গায় হাসপাতাল থাকবে না, সো রিজেক্ট। কিন্তু হাসপাতালটাকে যখন আমি উচ্ছেদ করলাম যে ভেঙে দাও হাসপাতাল, আস্তাগফিরুল্লাহ, তো তখন সেটা হয়ে যাবে ইজেক্ট। আশা করি বুঝতে পারছো। এই তো, তাহলে রিজেক্ট আর ইজেক্টের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, যে জিনিসটাকে রিজেক্ট করলাম এটা এখানে সম্ভব না, বাট দেন যখন সেটাকে আমি উচ্ছেদ করে দিব তখন সেটা হয়ে যাবে ভাইয়া ইজেক্ট। তো খুব সহজ ইজেক্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি কি বলে, যেমন মাঝে মধ্যে আমরা ওয়েস্ট বর্জ্য ডিসপোজ করি, ডিসপোজাল করি মানে কি বর্জ্য নিষ্কাশন করি, তো সেই থেকে ইজেক্ট ডিসপোজ হতে পারে। আবার আর কি কি হতে পারে, এক্সপেল হতে পারে, এক্সপেল আউট, যেমন আমরা মাঝে মধ্যে আমাদের কফ এক্সপেল করে দিই, অর্থাৎ কফ আউট করে দিই, বের করে দিই, সো এইগুলো হচ্ছে ইজেক্টের সিনোনিম হতে পারে। তাহলে একটা হচ্ছে ডিসপোজ আর একটা হচ্ছে কি এক্সপেল। আর কোনো কিছুকে যদি আমরা ধরে রাখতে চাই সেটাকে বলা হয় রিটেইন, রিটেইন। তাহলে এর একটা অ্যান্টোনিম হতে পারে রিটেইন, অর্থাৎ রিটেইন করে রাখলাম, ধরে রাখলাম, ধরে রাখলাম, ইজেক্ট করে দেই নাই, বের করে দেই নাই, ধরে রাখছি। তাহলে ইজেক্ট থেকে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম এইটুকু। সো আশা করছি এটাও খুব সহজ। ওকে, চলে আসি নাম্বার 5। চলে আসি ভাইয়া নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে ইল্যাপস। তো একটু আগে আমরা দেখেছি যে ইজেক্ট আর রিজেক্ট মোটামুটি একই রকম, তো এখানেও ইল্যাপসের ই যদি তুমি বাদ দাও তাহলে হচ্ছে কি ল্যাপস। তার মানে ইল্যাপস আর ল্যাপসও সেম। তাহলে যাহাই ল্যাপস তাহাই ল্যাপস। আর প্রশ্ন হচ্ছে ল্যাপস মানে কি? মাঝে মধ্যে দেখা গেল আমরা একটা কথা বলি, মানে যেমন বলে না যে সাপোজ মনে করো, সাপোজ মনে করো, হ্যাঁ এরকমই একটা কথা যে আমরা মাঝে মধ্যে কি করি যে আমি একটু টাইম ল্যাপস করছি, এরকম করে কিন্তু বলে মানুষ, যেটাকে আমরা আগে এভাবে বলতাম যে টাইম ওয়েস্ট করছি, এখন অনেকেই বলে আমি টাইম ল্যাপস করছি। তো আসলে এই ল্যাপস মানেই হচ্ছে সময় অতিবাহিত করা, সময় অতিবাহিত করা। তাই সামনে টাইম না লিখলেও হয়, কিন্তু আমরা অনেকেই ওই সাপোজ মনে করার মতো টাইম ল্যাপস করছি বলি, তবে এত কিছু ভুল ধরা হয় না। তাহলে এবার এই কথাটা যদি তোমার মনে থাকে যে টাইম ল্যাপস করছি, টাইম ল্যাপস করছি, টাইম ওয়েস্ট করছি না বলে এখন থেকে তোমরা বলো যে একটু আমি এখানে ইচ্ছা করি টাইম ল্যাপস করছি, ঠিক আছে, বা অনেক টাইম ল্যাপস হয়ে যাচ্ছে। তো ল্যাপস মানে হচ্ছে সময় যে পাস হয়ে যাচ্ছে, হ্যাঁ সময় চলে যাচ্ছে, এটাই হচ্ছে ল্যাপস। আর যাহাই ল্যাপস তাহাই ইল্যাপস। জাস্ট এটা মাথায় রাখতে হবে যে যাহাই ল্যাপস তাহাই কি ইল্যাপস, ল্যাপস আর ইল্যাপস। তাহলে আমরা বলতে পারি এর একটা সিনোনিম পাস। পাস হচ্ছে টাইম পাস, তাই না? টাইম পাস করছি, এটা মনে হয় আমরা বেশি বলি, রাইট? টাইম ওয়েস্ট করছি না বলে এখানে একটু টাইম পাস করছি রে, তো ব্যাপারটা এই টাইম পাস করছি, টাইম ওয়েস্ট করছি, টাইম ল্যাপস করছি, ঠিক আছে? ওকে, তাহলে হয়ে গেল সিনোনিম। এবং অ্যান্টোনিম যদি আসি, তাহলে আমরা টাইম যদি পাস না করি, টাইমটাকে যদি যেমন আছে তেমনই ধরে রাখি, তাহলে সেটা কি হবে? রিটেইনের মতো রিমেইন বা এরকম হবে। এটা অ্যান্টোনিম দরকার নেই, এইটুকু মনে রাখলেই হলো। তা হয়ে গেল ভাইয়া 5টা। চলে যাব আমরা 6 নাম্বার। এই বুঝছো, এটা বুঝছো? তাহলে 6 নাম্বার দেখি কার মনে আছে, এই শব্দটা কে জানে? ইলেটেড। ওকে, ইলেটেড, দেখি কে পারে। হ্যাঁ, ইলেটেড বলেন দেখি, কে জানেন ইলেটেড মানে কি? দেখি কে পারে, বলেন ইলেটেড মানে কি? আফিয়া, বুঝছি। আচ্ছা, না ইলেটেড মানে কি? হ্যাঁ বুঝছো, ভেরি গুড, আগেরগুলো বুঝছো। শোনো, এগুলো একটু এভাবে চিন্তা করে পড়তে হবে। তোমরা যদি ডিরেক্ট মনে রাখো যে ইল্যাপস মানে পাস করা, ইল্যাপস মানে পাস করা, তাইলে না হবে না, একটু চিন্তা করতে হবে। আচ্ছা, নৌসিন ধন্যবাদ, বলছে গর্বিত, রিলেটেডের মতো। ওকে, ভেরি গুড। আমি হ্যাপি, প্রাউড, ঠিক আছে, খুশি, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এরকমই কিছু, এরকমই কিছু। আচ্ছা, আমি একটু বলে দিই, মনোযোগ দাও। সো এইখানে এই ভুলটা হতে পারে যে কেউ ইলেটেডের আগে আর লাগায় রিলেটেড ভাবতে পারে, বি লাগায় বি লেটেড ভাবতে পারে।
তো আসলে তুমি এভাবে মনে রাখো, আমরা যখন ইলেকশন মানে কি নির্বাচন, সো নির্বাচনে যখন আমরা নির্বাচিত হই তখন বলা হয় যে সে ইলেক্টেড হয়েছে। সে কি হয়েছে? ইলেক্টেড হয়েছে। তাহলে কেউ যদি ভাই নির্বাচনে নির্বাচিত হয়, ইলেক্টেড হয়, তাহলে ইলেক্টেড হলে সে কি হয়? সে অনেক খুশি হয়, আনন্দিত হয়, গর্বিত হয়, হ্যাঁ, নিজেকে সফল মনে করে। তাহলে মনে রাখো এই দুইটা টার্ম এভাবে, তাহলে জিন্দেগিতেও ভুল হবে না যে সে ইলেক্টেড হয়ে ইলেটেড হয়েছে, মানে নির্বাচিত হয়ে অনেক আনন্দিত হয়েছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে এইটা একটু কয়েকবার পড়ো, ইলেক্টেড হয়ে ইলেটেড হয়েছে, ইলেক্টেড হয়ে ইলেটেড হয়েছে। ঠিক আছে, কয়েকবার পড়ো, ইলেক্টেড হয়ে ইলেটেড হয়েছে। তাহলে আমি যদি বাংলা লিখে দিই, বাংলা হচ্ছে গর্বিত, বা সে ইলেক্টেড হয়ে, হ্যাঁ, অনেক কি বলে যে এক্সাইটেড হয়ে যায় না, হ্যাঁ, তাহলে এর সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি এক্সাইটেড। সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি এক্সাইটেড। বাট যদি সে ইলেক্টেড হতে না পারতো তখন কি সে কি এক্সাইটেড হতো, ইলেটেড হতো না, সে ডিপ্রেসড হয়ে যেত। তাহলে এর একটা অ্যান্টোনিম হয়ে যাবে ডিপ্রেসড। এর একটা অ্যান্টোনিম হয়ে যাবে কিভাবে বলো? ডিপ্রেসড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, ডিপ্রেসড। তাহলে এই হচ্ছে আমাদের আজকের 6টা। এখন আসো নাম্বার 7। নাম্বার 7 হচ্ছে এলিগেন্ট। একে আমরা বলি এলিগেন্ট। সো এইটাকে তুমি এভাবে ভাঙতে পারো, এটাকে তুমি বাংলায় লেখো এ, আর লিগেন্টটাকে তুমি এভাবে লেখো লিজেন্ট। তাহলে এলিগেন্টটাকে তুমি যদি এভাবে পড়ো এ লিজেন্ট, এ লিজেন্ট মানে একজন লিজেন্ড। তো একজন লিজেন্ড আমরা কাকে লিজেন্ড বলি? যে সুন্দর, হ্যাঁ, এখন চেহারা সুন্দর হলে লিজেন্ড বলি না, চেহারা অনেকেরই সুন্দর, বা যে অ্যাকচুয়ালি মার্জিত, বা মানে লিজেন্ড বলতে যা বোঝায়, সো লিজেন্ডের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, যে সে সুষ্ঠু, সে সুরুচি সম্পন্ন, সে রম্য, মার্জিত, কি আরো যত ভালো ভালো বিশেষণ আছে, সেই জিনিসগুলো বোঝাতেই বোঝা যায়, মানে বোঝানো হয় এলিগেন্ট। তাহলে এলিগেন্টটাকে তুমি লিজেন্ড পড়বা। তাহলে একজন লিজেন্ড হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো হতে হবে সেইগুলোই হচ্ছে কি ভাইয়া? যেমন সে খুব গ্রেসফুল, ওকে, সে গ্রেসফুল, সে বিউটিফুল, ওকে, সে অনেক টেস্টি, হ্যাঁ হ্যাঁ, মানুষ আবার টেস্টি হয় হয়তো, তাই না? আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে এলিগেন্ট। বিষয়টাকে তোমরা কিভাবে পড়বা? এলিজেন্ট, এলিগেন্ট, এলিজেন্ট, এলিগেন্ট, এলিজেন্ট। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? এগুলো তো সিনোনিম, তাহলে অ্যান্টোনিম করা খুব সহজ। যেহেতু সিনোনিম গ্রেসফুল, তাহলে গ্রেসফুলের অ্যান্টোনিম হচ্ছে আনগ্রেসফুল, তাই না? আচ্ছা, এছাড়া এলিগেন্ট, তাহলে এর সামনে ইন দিলে হয়ে যাচ্ছে অ্যান্টোনিম ইন এলিগেন্ট, সরি ইন এলিগেন্ট। এই তো হয়ে গেল আমাদের 7টা ওয়ার্ড। তাহলে এলিগেন্ট মানে এ লিজেন্ড, এভাবে মনে রাখো, এলিগেন্ট, এ লিজেন্ড। চলে আসি নাম্বার 8। আচ্ছা, মাঝে মধ্যে আমরা একটা কথা বলি না যে সে এলিট ফ্যামিলির ছেলে। তো এই যে এলিট বলি, একটু বলো তো সেই এলিট বানানটা কি? এটা তো ই দিয়ে বলে না যে সে খুব এলিট ফ্যামিলিতে বাস করেছে, জন্ম নিয়েছে। সো এলিট বানান করাতে দেখি কে এলিট বানান ঠিকঠাক পারে, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, অ্যারিস্টোক্রেটিক, এটাও হবে সিফাত। বলো এলিট বানানটা কি, যেটার উচ্চারণ অ্যাকচুয়ালি এইলিট। নাইম, কি মনে হচ্ছে, হয়েছে? ঠিক আছে, এক্স্যাক্টলি। তাহলে এটাও লিখে ফেলো, এলিট। এলিট মানে দ্য পিক অফ সোসাইটি, জাস্ট যেহেতু পড়তে হয় বা আছে। তাহলে লিখে ফেলো, ভেরি গুড। তাহলে 8 নম্বর এই এলিটটাই লেখো। তাহলে এলিট মানে সেই এলিট ফ্যামিলির কথা যদি তুমি চিন্তা করো তাহলেই হবে, যার একটা সিনোনিম হচ্ছে দ্য পিক অফ সোসাইটি, পিক অফ সোসাইটি। সো এটা আশা করি পারো।
এখন আসো নাম্বার 9, ইলিউশন। বানান মনে হয় ভুল হলো, সেখানে মনে হয় এস একটা না হয়ে দুইটা হবে, যাই হোক এটা দেখে নিও। সো ইলিউশন, আমরা সবাই জানি ইলিউশন মানে হচ্ছে একটা এসি হতে পারে। ইলিউশন মানে হচ্ছে যে মাঝে মধ্যে হয় না যে ভূত দেখে বা বিভিন্ন কিছু দেখে, মনে হচ্ছে যে এই যে চোখের সামনে একটা কি একটা কুত্তা দৌড়ে গেল বা এইসব, এটাই হচ্ছে ইলিউশন, মানে যেগুলো অ্যাকচুয়ালি ভ্রান্ত বা ছলনাময়ী, এই জিনিসগুলোকে বলা হয় ইলিউশন। তো এই ইলিউশন থেকে তিনটা কথা, একটা ইলিউশন, যে জিনিসগুলো ইলিউশন ঘটায় তাদেরকে বলা হয় ইলিউসিভ, এবং সেই ইলিউসিভ থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, ইলিউড, এটা 10 নম্বর দিব। তাহলে ইলিউশন, ইলিউসিভ, ইলিউড। তো ইলিউসিভ কথাটার অর্থ হচ্ছে সেই ভ্রান্ত বা ছলনাময়। তাহলে প্রশ্ন হচ্ছে ইলিউড তাহলে কি বোঝাচ্ছে? তো ভ্রান্ত মানে কি ভাইয়া? ভুয়া। ভ্রান্ত মানে কি ভাইয়া? ভুয়া। তো নর্মালি তুমি এভাবে মনে রাখতে পারো, কোনো জিনিস যেটা ইলিউসিভ বা যেটা ভুয়া বা ভ্রান্ত, তাকে কি করা উচিত? অ্যাভয়েড করা উচিত। যে না, বা কেউ যদি বলে যে আমি এই দেখছি, আমরা কি বলি? হ্যাঁ এটা তো তুই দেখছিস, তাই না? এখন আমরা কি বলি যে না এরকম কিছু না, হ্যাঁ এটাকে ভয় পাস না, এটাকে অ্যাভয়েড কর। সো বিষয়টা এই যে কোনো ইলিউসিভ জিনিসকে বা ভ্রান্ত জিনিসকে আমাদের কি করতে হবে? ইলিউড করতে হবে, আমাদেরকে এড়িয়ে যেতে হবে। তাহলে ইলিউড কথাটার অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া, বা যেটাকে আমরা অ্যাভয়েড বলতে পারি। তো যাই হোক 10টা হয়েছে, তারপরে আমি আরো কিছু পড়াবো, কারণ দিয়ে অনেক আছে, খুব বেশি পড়াবো না, আর 5টা পড়াবো, আজকে 15টা পড়াবো, ঠিক আছে? তাহলে 11 নম্বর দাও, 11 নম্বর দাও, ইমোলিউমেন্ট। এটার সাথে আমি আরেকটা জিনিস পড়াই, সেটাতে আমি নাম্বার দিব না, কারণ যেগুলো ইজি জিনিস, যেমন আমি যদি এখন তোমাদেরকে পড়াই, এই বলো এন্ড মানে কি? শেষ। এটা 12 নাম্বার দাও, তাহলে করে তো লাভ নাই ভাই। এমন কিছু ওয়ার্ড শেখাতে হবে যাতে একটু যেগুলোতে কনফিউশন হয়। আচ্ছা, তো ইমোলিউমেন্টের সাথে আমি আরেকটা জিনিস লিখি, এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট, তাহলে এমপ্লয়মেন্ট মানে তোমরা জানো যে এমপ্লয়ি, যারা কর্মজীবী, এমপ্লয়ি, তো সেখান থেকে আসছে এমপ্লয়মেন্ট। তো এই এমপ্লয়মেন্ট এই শব্দটার সাথে ইমোলিউমেন্ট অনেকটা মিল। দেখো মেন্ট মিল, এম মিল, এল মিল, তারা কত কি মিল, তাহলে এদের অর্থেও মিল আছে। তাহলে এমপ্লয়মেন্ট মানে যদি হয় কাজ অথবা চাকরি, বিকজ যারা এমপ্লয়ি তারা চাকরি করে, আর এমপ্লয়মেন্ট মানে হচ্ছে সেই চাকরিটা। তাহলে এমপ্লয়মেন্ট করলে আমরা কি পাই? চাকরি করলে আমরা কি পাই? আমরা বেতন পাই, বা যেটাকে আমরা পারিশ্রমিক বলি, আমরা পারিশ্রমিক পাই। তাহলে এভাবে মনে রাখো যে এমপ্লয়মেন্ট করলে এমোলিউমেন্ট পাই, এমপ্লয়মেন্ট দ্বারা এমপ্লয়মেন্ট করলে এমোলিউমেন্ট পাই, ঠিক আছে? এমপ্লয়মেন্ট, চাকরি করলে বেতন পাই, এমোলিউমেন্ট পাই। ওকে, আশা করি 11 নাম্বারটাও তোমরা পেরে যাবে। আচ্ছা, এবার 3টা জিনিস, এনরেজ, এনরিচ এন্ড এনটেইল। আমি লিখে ফেলি 12, 13, 14। এর মধ্যে এইটা সবাই জানো, এনরিচ, এনরেজ, এনটেইল। সো মোটামুটি দেখো, এন কথাটা যদি আমরা বাদ দিই, টেইল মানে লেজ জানি, রিচ মানে ধনী জানি। তো ভাইয়া রিচ মানে যদি ধনী হয়, তাহলে এন রিচ মানে হচ্ছে ধনী করা। এখন তাহলে সেই হিসেবে রেইজ না পড়ে আর এ জিটাকে তুমি যদি রাগ ভাবো, তাহলে এন রাগ মানে হচ্ছে রাগান্বিত করা। তাহলে এখন তুমি বলো বুদ্ধি করে, এন টেইল, টেইল মানে তো লেজ, তাহলে কি লেজ বানানো বা লেজ করা কি হতে পারে? দেখি বুদ্ধি কি, একটু চিন্তা করে আমাকে বলো যে এনটেইল মানে কি হবে? এনটেইল মানে তাহলে কি হবে আমাকে একটু জানাও কমেন্ট করে। লেজ ধরবো, টানা বা বিরক্ত করা। আচ্ছা, কেউ বলেছে পেছানো, কেউ বলেছে
তোষামোদী করা। আচ্ছা বলতেই থাকো বলতেই থাকো। আচ্ছা তোমরা নিজে, এটা আমি তোমাদেরকে লেস দেখানো, আচ্ছা আমি তোমাদেরকে তাহলে একটা কাজ দিই, আজকে এই 14টাই থাক, কারণ আমাদের একটু সাধারণ জ্ঞান পড়তে হবে, কারণ শুধু এই 10-12টা সিনোনিম পড়তে একটা ক্লাস আমরা নষ্ট করব না। তো তোমরা নিজেরাই এনটেইল মানে কি সেটা অবশ্যই গুগল টুগল করে জানবা, জেনে এনরিস, এনরাগ বা এনরেইজের সাথে এনটেইল মিলায় আমাকে পড়াবা, যে ভাইয়া এভাবে আমরা মনে রাখতে পারি যে এনটেইল মানে এই, এবং লেজের সাথেই কাহিনীটা কিন্তু মিলে যাবে। এবার এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। তো চলো আমরা এখন পড়বো ভাইয়া, আমরা সংবিধান পড়ছিলাম, এবং কালকে যে পরীক্ষাটা হবে সকালে তোমরা যে কোনো সময় দিতে পারবা, সেখানে জাস্ট একটা আমি অনুচ্ছেদের কথা বলবো আর শূন্য স্থানে লিখতে হবে এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে। আমার কি কথা বুঝতে পারছো? যে জাতির পিতার প্রকৃতি কোন অনুচ্ছেদে বলা আছে, তাহলে সুন্দর করে তোমাকে লিখতে হবে 4 ক বাংলায়, হ্যাঁ, আর ইংলিশে লিখলে 4A এভাবে। তো যাই হোক ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে। আচ্ছা তো আজকে আমরা জিকে, সো আমরা সবাই জানি যে 11টা যে বিভাগ, প্ররা, মৌনি, আবিনি, রাইট, এবং আমরা গত ক্লাসে 1 আর 2 পড়ে ফেলছি। প্রজাতন্ত্র ছিল 1 থেকে 7, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল 8 থেকে 25। তাহলে আজকে আমরা পড়ব মৌলিক অধিকার। তাহলে 25-এর পর কত হয়? 26। 26 থেকে 47 পর্যন্ত আজকে আমরা পড়ব। তবে এই 25টার মোটামুটি আমরা সবই পড়তে বলেছি, এখান থেকে এত কিছু পড়ব না। 26 থেকে 47-এর মধ্যে আমরা বাছাই করে 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 যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমরা পড়ব, ঠিক আছে? তবে বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষাতে অনুচ্ছেদ থেকে প্রশ্ন খুব কমই আসে। তবে মৌলিক অধিকারটার গুরুত্ব বোঝানোর জন্য বলি, বিসিএস পরীক্ষায় আমরা যদি বিগত 10 বছরের বিসিএস প্রশ্ন দেখি, তাহলে বিগত যেমন 30 থেকে 40 বিসিএস, এখন কিন্তু 42 বিসিএস হলো, তাই না? এই 30 থেকে 40 বিসিএস এ এই মৌলিক অধিকার এতটুকু থেকে 16টি প্রশ্ন হয়েছে। তার মানে তোমরা একটা জিনিস চিন্তা করো যে 10-11টা বিসিএস এ 16টা প্রশ্ন হয়েছে, মানে প্রত্যেকটা বিসিএস এ একটা করে প্রশ্ন তো হয়েছেই, কিছু কিছু বিসিএস পরীক্ষায় একাধিক প্রশ্ন কিন্তু জাস্ট এই মৌলিক অধিকারের এতটুকু থেকে থাকছে। এবং এগুলোর সব না, নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আজকে আমি দেখাই দিব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা তো চলো আমরা স্টার্ট করি। সবাই তোমরা হেডলাইন দাও, মৌলিক অধিকার, মৌতে লেখো ভাইয়া মৌলিক অধিকার, এবং অনুচ্ছেদ নাম্বার লেখো 26 থেকে 47। তাহলে আমি আর এটা লিখছি না, তাহলে মৌতে লিখে ফেলো। মৌতে তো জানো মৌলিক অধিকার। এখন একটা প্রশ্ন হয়, যে পরীক্ষায় প্রশ্ন হয়, প্রশ্নটা হচ্ছে এরকম যে মানুষের মৌলিক অধিকার কতটি, মানুষের মৌলিক অধিকার কতটি? তখন অনেকে আবার কাউন্ট করে 26, 27, 27, 28। আরে ভাই, এগুলো তো মৌলিক অধিকারের আন্ডারে বিভিন্ন অনুচ্ছেদে বিভিন্ন কিছু বলা আছে, কিন্তু মৌলিক অধিকার কয়টি এরকম যদি প্রশ্ন আসে লিখে রাখো, মৌলিক অধিকার হচ্ছে 18টি, ঠিক আছে? মানুষের মৌলিক অধিকার হচ্ছে 18টি। আচ্ছা তো স্টার্ট করি। শুরুতে আমি যে জিনিসটা বলি, 26 নাম্বার যেটা এটা লাগবে না। এবং গত ক্লাসে মনে পড়ে কিনা, আমরা 17 নাম্বার অনুচ্ছেদে শিক্ষা নিয়ে পড়ছিলাম। তো 17 থেকে 10 বাড়ালে কি হয়? 27। 27 থেকে 10 বাড়ালে কি হয়? 37। এই 17, 27, 37 তিনটা দন্ত স, এই তিনটা স থেকে তিনটা স আমরা মনে রাখবো। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে সমান, একটা হচ্ছে সমাবেশ। এই তিনটা কিন্তু পরীক্ষায় আসছিল অনেকবার, তাই এই তিনটাকে আমি একসাথে শিখাই দিচ্ছি। 17, 27, 37 শিক্ষার অধিকার, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার, এবং সমাবেশ করার অধিকার থাকতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের। শিক্ষার অধিকার, আইনের দৃষ্টিতে সমান, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং সমাবেশ করার অধিকার, এই দুটো মারাত্মক ইম্পর্টেন্ট। সমাবেশ করার অধিকার,
তাহলে 17, 27, 37 এবং আজকের 26 থেকে 47-এর মধ্যে কিন্তু এই দুইটা আছে। তাহলে অলরেডি আমাদের দুইটা হয়ে গেল। এখন আমরা বাকি আর 8টা পড়বো। আমরা কয়টা পড়বো? 8টা পড়বো, তাহলে আমাদের পড়া শেষ এবং আমাদের আর কিছু পড়তে হবে না। আচ্ছা 8টা না, আমরা একটু বেশি পড়বো। যাই হোক চলো, তাহলে 26 পড়তে হবে না, 27 তো গেল, আইনের দৃষ্টিতে সবাই সমান। তাহলে এখন 28, 29, 30, 31 এই চারটা এবং 32, 33, 34, 35 এই চারটা আমরা একটা গল্পের মাধ্যমে পড়বো। এই 8টা জিনিস আমরা একটা গল্পের মাধ্যমে, জাস্ট একটা গল্পের মাধ্যমে পড়বো এবং গল্পটা খুবই ইজি। তোমরা যদি একবার আমার কথা শুনো, আমার বিশ্বাস যে সংবিধান তোমাদের কঠিন লাগবে না। এবং ভাই আজীবন তুমি যে পেশায় যাও না কেন, বাংলাদেশের যে আইন মানে সংবিধান, এইটা সম্পর্কে নলেজ থাকা উচিত। যেমনটা মুসলিমদের কোরআন শরীফ বাংলায় অবশ্যই জানা উচিত, ম্যাক্সিমাম মুসলিম যেমন জানে না। সো আমরা মুসলিম, এ কারণে আমাদের কোরআন শরীফ যেমন বাংলায় তর্জমা করে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের উদ্দেশ্যে সেটা যেমন জানা মাস্ট, সেরকম বাংলাদেশের নাগরিক হওয়ার কারণেও এই যে সংবিধানে কি কি আছে, কি করা যাবে না, সেটাও জানা জরুরি। তো যাই হোক, নর্মালি যেটা হয়, আমাদের বাবা মায়ের পারিবারিক শিক্ষার দ্বারাই আমরা হয়তো বা এমন কিছু করি যেখানে আমাদের সংবিধান কখনোই লঙ্ঘন হয় না, বাট তারপরে জানা উচিত। তো এই যে 8টা জিনিস আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে আমরা একটা গল্পটা এভাবে পড়ি। মনে করো একটা লোক, তো আমাদের বাংলাদেশ তো মুসলিম দেশ, তাই না? তো মনে করো অন্য ধর্মাবলম্বীর একজন লোক বিদেশ থেকে একটা খেতাব অর্জন করেছে, ঠিক আছে? তো এই যে বিদেশ থেকে খেতাব অর্জন করেছে, জাস্ট তুমি মৌলিক অধিকারে এই বিষয়টা মাথায় রাখবা, তাহলেই 8টা হয়ে যাবে। তো ভাইয়া খেতাব অর্জন করার পর যাই হোক, তো এখন সে ভাবছে যে না, আমি তো বিদেশে ডিগ্রি নিলাম, এখন দেশে গিয়ে আমি সরকারি চাকরি করব, বুঝতে পারছো? কিন্তু কি হলো, লোকটা বিদেশে আসলো, ভালো কথা, কিসের মানে দেশে আসলো, ফিরে এসে সে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষায় ভালো করছে, বাট ভাই গিয়ে তাকে নেওয়া হয়নি। কেন? সে অন্য ধর্মাবলম্বীর তাই। তার মানে হচ্ছে, গল্পটা হচ্ছে এরকম, শেষ কাহিনী, যে ধর্ম বৈষম্যের কারণে সরকারি নিয়োগ লাভে লোকটি ব্যর্থ হল। এ কারণে সে যে খেতাব পেয়েছিল, সে রাগে ক্ষোভে তার খেতাবটা বর্জন করলো, বর্জন করে সে আইনের আশ্রয় নিল। তাহলে এই হচ্ছে প্রথম 4টা কথা। তাহলে কি হলো, যে ধর্ম বৈষম্যের কারণে তাকে সরকারি নিয়োগ দেওয়া হয়নি, এ কারণে সে তার খেতাব বর্জন করলো, বর্জন করে কি করলো, সে আইনের আশ্রয় নিল। সো ব্যাপারটা বিদেশে না হয়ে দেশের ভিত্তিতেও বলতে পারো, যে দেশে সে একটা খেতাব পেয়েছে, কিন্তু ফাইনালি তাকে সরকারি চাকরি দেওয়া হয়নি, কারণ সে অন্য ধর্মাবলম্বীর। হাওয়ার জাস্ট একটা গল্প, হ্যাঁ। কিন্তু এমন না যে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দেওয়া হবে না। আসলে 28 নম্বরে বলা আছে ধর্ম বৈষম্য করা যাবে না। এই 28-এর পর 39 কেন? 28-এর পর 29, তাহলে 29-এ কি বলা আছে? সকল নাগরিকের সরকারি চাকরি পাওয়ার কি যোগ্যতা থাকবে, বা এমন না যে এ পাবে না, এরকম করা যাবে না। আচ্ছা, খেতাব বর্জন মাথায় রাখতে হবে, যে খেতাব বিদেশের যে কোনো খেতাব বাংলাদেশি কেউ যদি গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্রপতির একটা সই লাগবে এবং আইনের আশ্রয় লাভের অধিকার সবার আছে। সো যেটা ইম্পর্টেন্ট, একটু আগে আমরা কি বলেছি, যে আইনের দৃষ্টিতে বাংলাদেশের সকল নাগরিক সমান, মানে যারা ধনী তারা বেশি সুবিধা পাবে, যারা গরিব তারা কম সুবিধা পাবে, এরকম করা যাবে না। সবাই সমান এবং সবারই আইনের আশ্রয় লাভের অধিকার আছে। তাহলে দুইটার মধ্যে একটু প্যাচ লাগাইও না, ওইখানে সমান মনে রাখো, আর এখানে আশ্রয় লাভের অধিকার আছে। আচ্ছা, অনেকক্ষণ তোমাদের কমেন্ট পড়ি না, একটু জানাও তোমরা আছো কিনা, ছেলেমেয়েরা আছো কিনা, তোমরা বলো ঠিকঠাক আছো না পালাই গেছো এইসব জিকে ফাতরা জিনিস দেখে।
আচ্ছা আছো, গুড। তাহলে এবার আসো পরের চারটা, ঠিক আছে? তাহলে মনে রাখো, তাহলে এই লোকটা ধর্ম বৈষম্যের কারণে সরকারি নিয়োগ তার হয়নি, এ কারণে সে তার খেতাব বর্জন করে আইনের আশ্রয় নিল। তো যেহেতু সে আইনের আশ্রয় নিয়ে ফেললো, তাহলে এই আইনের আশ্রয় লাভ করার কারণে তার চারটা জিনিস নিশ্চিত হলো। কি কি চারটা নিশ্চিত হলো? যেহেতু সে আইনের আশ্রয় পেয়েছে, এখন তার সাথে যাতে কেউ বা সে চলতে ফিরতে যাতে তার কোনো মানে সমস্যা না হয়, এ কারণে সে জীবন ও ব্যক্তি স্বাধীনতার একটা অধিকার পেল। এখন তাকে যাতে যে কেউ অবৈধভাবে আটক বা গ্রেফতার না করতে পারে, তাহলে গ্রেফতার ও অবৈধ আটক যাতে কেউ না করতে পারে সেটা নিশ্চিত হলো। তাকে যাতে মানে কি বলে জবরদস্তি করা না হয়, জবরদস্তি ও কি বলে শ্রম, বা দেখা গেল যে এক্সট্রা তাকে সাজা দেওয়া হলো, ঠিক আছে, এই জবরদস্তি ও শ্রম যাতে না হয় সেটা তার নিশ্চিত হলো। অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 35, যেটা যে তার যদি বিচার ও দণ্ড করা হয়ও সেটাও যাতে অন্যায় না হয়, সেটাও যাতে ইনসাফের সাথে হয়, সেটা নিশ্চিত হলো। তাহলে গল্পটা হচ্ছে এরকম, ভাইয়া প্যাচ লাগাইও না। 28 থেকে 35 এক ধাসে আছে, আমার মুখস্থ হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে ধর্ম বৈষম্যের কারণে সরকারি নিয়োগ হয় নাই, তাই সে খেতাব বর্জন করে আইনের আশ্রয় নিছে। আইনের আশ্রয় নামায় তার ব্যক্তিও স্বাধীনতার একটা কি, তার ব্যক্তিও জীবন স্বাধীনতার একটা অধিকার নিশ্চিত হইল, ঠিক আছে? এবং তাকে যাতে কেউ অবৈধভাবে গ্রেফতার আটক করতে না পারে, জবরদস্তি কইরা খাটাইতে না পারে। অ্যান্ড ফাইনালি তার যদি বিচার করতেই হয়, যেহেতু সে আইনের আশ্রয়, তাহলে তার সাথে যাতে ইনসাফ করা হয়, তার সাথে যাতে কি করা হয়, ইনসাফ। ভাই এই 8টা পারবা না 8টা? একটু নিজে নিজে আওড়াও আমার সাথে, আরেকবার বলো। কত থেকে কত? 26 পড়বো না, 27 সমান, আর 28 থেকে 8টা, তাহলে 8টা যদি 35 পর্যন্ত। তাহলে কি কি ভাইয়া 28 থেকে? আবারও বলি, যদিও এটা ভিডিও পরে দেখতেই পারবা, বাট আমি আবার বলি ক্লাসরুমে যেমন করে, তো সেটা আমার সাথে বলো। তাহলে ধর্ম বৈষম্যের কারণে সরকারি নিয়োগ হইল না, খেতাব বর্জন করা, আমি তো ভুলে যাচ্ছি, খেতাব বর্জন কইরা আইনের আশ্রয় নিল। আইনের আশ্রয় নিয়ে তার কয়টা জিনিস হলো? 4টা। ব্যক্তি ও জীবন স্বাধীনতার অধিকার নিশ্চিত হলো, তারা কেউ অবৈধভাবে আটক গ্রেফতার করতে পারবে না, জবরদস্তি করে খাটিয়ে দিতে পারবে না। অ্যান্ড ফাইনালি তার যদি বিচার করতেই হয়, একটু ইনসাফ করতে হবে, এই অন্যায়ভাবে যাতে না হয় বিচারটা। হয়ে গেল? তাহলে কি শেষ? পড়া শেষ না, আমাদের তো আছে 47 পর্যন্ত। কত পর্যন্ত? 47, হয়েছে মাত্র 35 পর্যন্ত। সো আর লাস্ট একটা কথা, একটা লাইন পড়লেই হবে, সেটা হলো এবার আমরা 36 থেকে 41 পর্যন্ত পড়বো, তাহলেই পড়া শেষ। তাহলে 36, 37, 38, 39, 40, 41, 42 থেকে 47 লাগবে না। না 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 না, এই ভবিষ্যতেও যদি বিসিএস টিসিএস দাও, হ্যাঁ জীবনে এক সময় তো দিবা, এবং আমি কথা দিচ্ছি যে এই লেকচারগুলো রাইখা দিও তোমাদের কাছে, এমন ভাবে রাইখা দিও তাতে সংবিধান তো বাংলাদেশের চেঞ্জ হবে না, বরং সংশোধনী কিছু আসবে। 17টা তো হয়েছে, ইনশাআল্লাহ ওই ভবিষ্যতেও তোমরা অন্তত মনে রাখতে পারবে আমার কথা, ঠিক আছে? এভাবে কেউ পড়াবে না সংবিধান, কারণ এভাবে আমি নিজে পড়ছিলাম। যাই হোক, চলে আসি ভাইয়া 36 থেকে 41। তো এইখানে তুমি একটা কথা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আশা করছি বাকি সবগুলো সেই কথা দিয়ে ধীরে 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 তুমি বানায় রাখতে পারবা। তো সেটা কি? সেটা হচ্ছে প্রথমটা শুধু মনে রাখবা। তাহলে 35-এর পরই তো, তার মানে দেখ 28 থেকে একদম টানা 41 পর্যন্ত, সেটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। তার মানে একটা জিনিস দেখো ভাইয়া, মৌলিক অধিকার, আমি চলতে পারবো, সেটা রাত যখনই হোক, আমার এই দেশে চলাফেরার একটা স্বাধীনতা থাকবে, তাই না? আচ্ছা, তো তুমি যদি 36 নম্বর এই চলাফেরার স্বাধীনতাটা মনে রাখতে পারো, 41 পর্যন্ত এরপরে কি হবে ঘটনাগুলো এমনিই তোমার মাথায় আসবে, আমি যদি একবার বলে দেই ইনশাল্লাহ। তো চলো, তাহলে তোমার চলাফেরার স্বাধীনতা আছে, এটা বাংলাদেশের সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদে বলছে। তা এখন ধরো তুমি চলাফেরা করলা, আরো অনেকেই চলাফেরা করতে পারবে, এই চলাফেরা করে তোমরা একসাথে হয়ে একটা সমাবেশ করতে পারবা। তাহলে 37 নাম্বার, তোমরা একসাথে হয়ে একটা কি করতে পারবা? সমাবেশ করতে পারবা। তাহলে চলাফেরার স্বাধীনতা দেওয়া হলো।
তাহলে তোমরা মনে করো কয়েকজন চলাফেরা কইরা একসাথে হইলা, হয় একটা সমাবেশ করলা, এই সমাবেশে কি ডিসিশন হলো, এই চলো আমরা একটা সংগঠন বানাবো। তাহলে 38 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তোমাদের সেই অধিকার দেওয়া হয়েছে যে তোমরা চলাফেরা করে সমাবেশ করে সংগঠন বানাইতে পারবা। কি বানাইতে পারবা? সংগঠন বানাইতে পারবা। এবং এবং 39 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের সেই চিন্তা ও বিবেক দিয়ে সেই সংগঠন বড় করতে পারবা। এটা জাস্ট বোঝানোর জন্য, অর্থাৎ চিন্তা এবং বিবেকের স্বাধীনতাও তোমাদেরকে দেওয়া হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদে। এবং তোমরা এই সংগঠন যে করলা, চিন্তা বিবেক দিয়ে সংগঠন যে বড় করলা, এই বড় করার একটা মহৎ উদ্দেশ্য হচ্ছে যে যারা কাজ পাচ্ছে না তাদেরকে যাতে এখানে একটা কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, একটা পেশা সৃষ্টি করা, হ্যাঁ, বা তাদেরকে বৃত্তি দেওয়া। তাহলে পেশা ও বৃত্তির অধিকার ও 40 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাবে। এবং ফাইনালি তোমাদের সংগঠনটা যে যাতে ধর্মীয় বৈষম্য না হয় সেই দিকে খেয়াল রাখা, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা যাতে থাকে। তাহলে এখানে স্টার চিহ্ন দাও। আগেরটা ছিল ধর্মীয় বৈষম্য করা যাবে না, আর এখানে হচ্ছে প্রত্যেক নাগরিকের ধর্মের একটা স্বাধীনতা থাকবে। বৈষম্য মানে ও অন্য ধর্মের তাই ওরে আমরা বঞ্চিত করব, সেটা করা যাবে না। আর ধর্মীয় স্বাধীনতা মানে এখানে যে কেউ যে কোনো ধর্ম পালন করতে পারবে। তো এই হচ্ছে আমাদের আজকের সাধারণ জ্ঞান 41 পর্যন্ত। তার মানে বুঝতেই পারছো 28 থেকে 41। তাহলে এখানে 8টা, 9, 10, 11, 12, 13, 14টা, ও পাশে 27 পড়ছি, 15টা, 26 পড়ি নাই। তাহলে আজকে আমরা 15টা পড়ে ফেললাম। ঠিক আছে, তো এইটার উপর আজকের লেকচারের উপর আবার পরীক্ষা হবে শুক্রবার ইনশাআল্লাহ। তবে আগের 2টা লেকচারের উপর কালকে সকাল 10টায় আমি প্রশ্ন দিয়ে দিব। তোমরা যে যখন সময় পাও না পড়ে পরীক্ষা দিবা না, কারণ পরীক্ষার লিঙ্কটা তো থাকবেই। তুমি যতদিন না অ্যাডমিশন দিবে, এই গ্রুপ যতদিন আছে, ক্লাসও থাকবে, লিঙ্কও থাকবে, সবই থাকবে। তোমার যখন পড়া হবে তুমি তখন পরীক্ষা দিবা। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।